বিশ্বাসটুকু ধরে রাখতে পারছি না। কেন জানি না মনে হচ্ছে আমার শালক কোনো বিপদের জালে জড়িয়ে পড়েছে। নির্মাল্য হয়তো বিক্রি দিয়ে অভিনয় করে আমার শালককে বিক্রি। না না, আমি কি ভাবছি, নির্মাণের মতো একটা অতি ভদ্র শিক্ষিত ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। অতি ভক্তি যেমন চোরের লক্ষণ, তেমনি অতি ভদ্রতার যে অসাধুতার লক্ষণ দ্বারা। এবং আজ আমার মনে হচ্ছে ওই নির্মলতার অতি ভদ্রতাই ছিল তার ফল চৈত্রের চাতুরতা। নির্মলের চোখে মুখে দাদা, তাকে ওকে যে অবিশ্বাস করতে আমার বড্ড কষ্ট হচ্ছে। কষ্ট তো আমারও হচ্ছে দাদা। নির্মলতার সাথে যে বটি খুব বেশি দিনের পরিচয় নয়, মাত্র কিছুদিনের মেলামেশায় নির্মলতা বটিকে বিয়ে করতে দিল। আর তুমিও নির্মলতার সম্বন্ধে কোনো কিছু খোঁজ না নেই ওর সাথে বটির সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেলে। রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি রাজি না হলে আমার বোনকে যে মনে মনে বড্ড কষ্ট পেত। তাছাড়া নির্মলের আচার আচরণ ব্যবহার মুগ্ধ হয়ে আমি ওদের বিয়ের ব্যাপারে কোনো আপত্তি করতে পারি। সেদিন যদি তুমি আপত্তি করতে দাদা, তাহলে বটি হয়তো একটু স্বামী দুঃখ পেত, কিন্তু এইভাবে যে আমাদের কাছ থেকে হারিয়ে যেত না দাদা। আমার মনে হয় শিবাইয়ের চোখের মাঝে আমাদের কথা তিনি ভুলেই গেছেন। সত্যি না না, এগুলো কি তুমি কথা বলছি? পিতৃমাতৃ হারা তোদের তিন ভাই বোনকে আমি যে কত কষ্ট করে মানুষ দাদা, নিজের উপর থেকে তোদেরকে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিয়েছি। সেটা কি আমার শালক ভুলে যেতে পারে? পারে না দাদা, পারে না। আমার শালক কোনোদিনই ভুলে যেতে পারে না। আমার মনে হয় নতুন সংসার বোঝাতে গিয়ে শালক এতটাই ব্যস্ত হয়ে পড়েছে সে আমাদের কথা সে ভুলে গেছে। দুজনের সংসার বোঝাতে কত সময় লাগে দাদা, যে দিদি একটা দিনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। কি বলতে চাস তোরা? আমার মনে হয় বটির জীবনে হয়তো চরম সর্বনাশ ঘটে গেছে। হ্যাঁ, হয়তো ওই নির্মলতায় বটিকে বুঝবার নিয়ে যাবার বাহানায় কোনো নিষিদ্ধ পল্লীতে এত ছোট আর সেই মন নিয়ে শুধু অমঙ্গলের কথাই চিন্তা করি। কেন ভালো কিছু চিন্তা করতে পারিস না? বল না ভাই, বল না। দাদা, নিজের মুখে হাত দিয়ে একটা সত্যি কথা বলতো দাদা। তোমার মনকে সত্যি ভালো কোনো কিছু সাই দিচ্ছে। এই পরিস্থিতিতে তোমার বিধান মনে হচ্ছে না দিদির কোনো ভয়ঙ্কর বিপদ? না না, আমার সব কিচ্ছু মনে হচ্ছে না। আমার মন বলছে আমার শালক খুব ভালো আছে, খুব ভালোভাবে সুখে সংসার করছে। বল না রে ভাই, বল না। শুধু মিথ্যে করে হলেও একটিবার অন্তত আমার করে করবি রে। আমার শালকের কোনো বিপদ হয়নি, ও খুব ভালো আছে, সুখে শান্তিতে সংসার করছে। বল না, তুমি একটু শান্ত হও, বাস্তবটাকে একটু বোঝার চেষ্টা করো। বটি কোনো একটা খোঁজ না পাওয়া পর্যন্ত ভালো কোনো কিছু সাই দিচ্ছিল দাদা। আমি বলছিলাম কি দাদা, চলো না আমরা কোথাও গিয়ে এই দিদির খোঁজ করি। চলো না দাদা। না, তোকে কোথাও যেতে হবে না। শালককে খুঁজতে গিয়ে আমার যদি তুই শালকের মতো হারিয়ে যাচ্ছে, আমি করবো এই ছবিটা দেখে বলবো বাবু মশাইরা, এটা হলো আমার বোন শালকের ছবি। এই মেয়েটাকে কি কেউ আপনারা দেখেছে? বলুন না বাবু মশাইরা। আপনি কি খবর? আসলে আমি আপনি কি বলতে চান? তা আপনার ওই মেয়েটাও তার
কি হাসি আমার ছোট বোনের ছবি। আমার বোনটাকে কয়েকদিন খুঁজে পাওয়া যায়নি, তাই এই ছবিটা নিয়ে আমি খুঁজতে পেরেছি। কেলেঙ্কারি করে ফেলেছি, মানে হলো গিয়ে আমি কি রং নাম্বারে ডায়াল করে ফেললাম? আমি ভাবছিলাম হয়তো তুমি গিয়ে মারার জন্য মেয়ে খুঁজছো। একটা বয়স্ক মানুষের সামনে এমন এমন কথা আমি ভাবতে পারলেন কি করে? অভিজ্ঞতা সম্বন্ধে চাপে করে জ্ঞান নেই। চুপ কর! আমার অভিজ্ঞতা সম্বন্ধ করো, আমার ৩২ বছর ঘটকারী অভিজ্ঞতা বলছি বাবু শোনো, আজকাল ওই যুবক যুবতী যাচ্ছে, মানে হলো কি ওই যুবক, মানে হলো কি ওই বুড়ো বুড়ির ওই বিয়েতে বসি তার তাই নাকি? ছবিটা নিয়ে আপনি কি করবেন? মানে হলো কি আমার জায়গায় টাকা আছে, আমি যদি সব থেকে থাকি তাহলে চিন্তা করবে। দেখুন ভাই ভাই দেখুন, আমার এই বোনটাকে আপনি কোথাও দেখেছেন কিনা দেখুন। না বাবা, এতই দূর হচ্ছে, ছেঁড়া ছেঁড়া ঠাচ্ছে, কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। কিছু টাকাটা খরচ করতে হবে নাকি? ইয়ে হলো বলে যে খুঁটির জন্য কিছু টাকা খরচ করতে হবে না? তাহলে তাহলে কাজ করুন তো, ১,০০০ টাকা ধরুন তো লাগবে। আপনার বোন কার সাথে আছে আর কোথায় ফেলেছে সব একেবারে চুপ করুন। আপনাকে একটা টাকা দেওয়া হবে না। ছবিটা দিয়ে দিলাম। দেবো। একটা টাকা দেওয়া হবে না। আমার মন বলছে উনি মিথ্যা বলে ভাবটা দিয়ে তোমার কাছ থেকে টাকা দিতে চাইছে দাদা। ওকে তুমি একদম বিশ্বাস করো দাদা, ওকে তুমি একদম বিশ্বাস করো। মিথ্যে অভ্যাস সত্যি, কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে রে ভাই। শুনুন ভাই, এই আমি আপনাকে ১,০০০ টাকা দিলাম, আপনি আমার বোনটার সন্ধান নিয়ে আসুন। বাকি ৪,০০০ টাকা আমি ঠিক সময় আপনাকে দিয়ে দেবো ভাই, ঠিক সময়ে দিয়ে দেবো। দাদা! দাদা, এরকম করে দাদা। একটা মিথ্যে বিশ্বাসের উপর ভর করে একটা অজানা লোককে তুমি ১,০০০ টাকা দিয়ে দিলে। দাদা! ছোটখাটো শিউলি না। কি বলে? কথা বলবো বাইরে, বোকা টাকা অনুসরণ লোভে একটা গিরিম বাবা খুশি পাত্রের বিয়ে সম্পন্ন করছে। পাত্রপক্ষ যেদিন বিয়ে করতে এলো সেদিন অন্য একটা তোমার মতো পালন করে গেছে। বিয়ের দিন করে পাকা করে ফেললাম। বিয়ের দিন পাত্র বিয়ে করতে এলো, কিন্তু হায় হরি, বিয়ের মণ্ডপে ওই ১৫টি হিরিম এই যে পাত্র মূর্ছা গেল, ৭ দিন আপনার জ্ঞান ছিল। তারপরে কি হলো? আর কি হবে? ওই যে দেখছো সব গ্রামবাসীগুলো বসে আছে, ওরা সব জোর করে আমার সাথে, হিরিম্বার সাথে বিয়ে দিয়ে দিল, বিয়ে না। কিন্তু হায় হরি, আমি যে কি করি? লে বাবা, এখন বিয়ের সম্মতটাই ডাকা হলো না। ও শালা চুরিওয়ালা চুরি পড়াতে চলে এলো। হ্যাঁ? এই চুরিওয়ালা, এদিকে আয়। এই চুরিওয়ালা, আরে শিগগিরি আমার বসে তুমি চুরি করতে হবে। অনেক কিসিম का चूड़ी আছে, চুড়ি চাই বেহেনজি, কাচের চুড়ি, প্লাস্টিকের চুড়ি, চাইনিজ সিটি গোল্ডের চুড়ি। লিজিয়ে লিজিয়ে না লিজিয়ে। এই চুরিওয়ালা, আমার বইয়ের জন্য ভালো দেখে 4টে চুরি বার করা তো দেখি। হ্যাঁ হ্যাঁ জরুর দিবে আপকো। কেন দিবে না বলুন, আপনি কোন চুড়ি চাইবে? কাচের চুড়ি না প্লাস্টিকের চুড়ি? আরো বড় বড় চুরি দেখো, আরো বড় বড়
जाता है हमारे मुल्क की मारा कुछ वाला यार किसा है तुम्हारे भागने में जाते हमारे मुल्क का हिरिंग वाला कुछ यार किसा है अच्छा बोलो तो हमारे मुल्क के बाजार में नहीं लगा है आज ये सारा चूड़ी वाला बोले कि हिरिंग वाला यार किसा है यार की ये छाता तुम्हारे कौन ना देखो आजो पब्लिक আছে जिसका पसंद হবে वो भी लेবে और जिसका पसंद হবে না वो भी लेবে ना তাই না बहन जी आप वो तो चूड़ी पहन लीजिए ना बहन जी না না আমার চুরি করার কোনো ইচ্ছে নেই তাছাড়া এই মুহূর্তে চুরি কেনার মতো আমার কাছে কোনো টাকাও নেই तो কি হইছে बहन जी আমি उधर इसमें আপনাকে चूड़ी पहनाबो कितना सुंदर हाथों में चूड़ी पहन ले आपको बहुत बढ़िया लगेगा बहन जी दीजिए आपको हाथ दीजिए ना बहन जी आपको हाथ এই না না আমি চুরি পরবো না চুরি আর পর- দেখি যাকে খোঁজার জন্য আমার এই ছদ্মবেশ এটা সেই মেয়েটার ছবি মনে হচ্ছে না কি বলে চুরিওয়ালা তুমি আমার হাতের ছবিটা নিয়ে কি ভাবছো তুমি তো ये तस्वीर किसका আছে बहन जी আমার দিদি এক ভদ্রলোক কয়েকজনকে বিয়ে করে নিয়ে গিয়ে মুম্বাই চলে গেছে তারপর থেকে দিদির কোনো খোঁজ পাচ্ছি না তাই যে ছবিটা নিয়ে আমি দিদিকে খোঁজার চেষ্টা করছি সে তো আমিও খুঁজছি ডার্লিং তবে তার জায়গায় আমি যখন তোমাকে খুঁজে পেয়েছি তখন আমি তোমাকে শিকার কেন চুরিওয়ালা তুমি এভাবে চুপ করে গেলে কেন তুমি আমার দিদিকে কি দেখেছো শুধু দেখেছি কি बहन जी আমি आपको हाथे चूड़ी में पहने ऐसे কি বলে চুরিওয়ালা তুমি আমার দিদিকে চুরি করিয়েছো কোথায় আছে আমার দিদি কেমন আছে সে हेलो नहीं बहन जी কি বলে চুরিওয়ালা उसका स्वामी हाल रोज दारू पिए से उसका बहुत मारधर करे সে কি ওই बहन जी বলছিল আপনারা নাকি उसका शादी সময় कुछ दोना पावना देन নাই इसीलिए আপনার জামাই বাবুর বহুত গোসা আছে ও সেই জন্য বুঝি দিদির সাথে আমাদেরকে কোনো যোগাযোগ করতে দেয়নি কি হয়েছে बहन जी আমি যে আমাকে অনেক করে বলেছে যে इसका रिश्ता ना ऐसा मुलाकात করতে তো আল্লাহ বহুত মেহেরবান আছে बहन जी তাই তো আপনার সাথে আমার মুলাকাত হয়ে আমি যাবো চুরিওয়ালা আমি আমার দিদির কাছে যাবো ওই শয়তান লোভী যাই বাবু সামনে গিয়ে দাঁড়াবো আমি আমার দিদির উপর অত্যাচারের সমস্ত জবাব তার কাছ থেকে চাইবো ও চুরিওয়ালা আমাকে আমার দিদির কাছে তুমি নিয়ে চলো না চুরিওয়ালা নিজের ছোঁয়া নিয়ে যাবে নিয়ে যাবে না लेकिन বলছিলাম কি बहन जी আপনি আওলাদ আছে ওখানে একা গেলে যদি আপনার কোনো বিপদ হয় কিসের বিপদ চুরিওয়ালা হাতে চুরি পড়ে থাকে বলে আমরা কি ছিল দুর্বল না একটা সম্পর্কে নয় জোর দিয়েছে বলে আমার দিদি হয়তো অসহায় করেছে কিন্তু আমি অসহায় নই প্রয়োজন হলে আমি পুলিশের কাছে গিয়ে সব কথা জানিয়ে দেবো ঠিক বলেছেন बहन जी बिल्कुल ठीक বলেছেন আমাকে তুমি নিয়ে চলো চুরিওয়ালা আমাকে তুমি নিয়ে চলো নিয়ে যাবেন না बहन जी আমি হওলার আপনার সাথ থাকবে आइए बहन जी मेरा साथ आइए बहन जी এখানে থাকা চলবে না তোমাকে নিয়ে সংসারে চলছি তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি এবার তুমি এবার দিয়ে বিদায় হও ঠাকুরপো পারবে তুমি ওই কথাটা ওই বড় বৌদিমণিকে বলতে দাদা তুমি কার সাথে কার তুলনা করছো আমাদের সবার সাক্ষাতে দাদা বৌদিকে বিয়ে করে বাড়িতে এনেছে আর কেউ তো বড়বাবু বিয়ে করে এ বাড়িতে এনে না আমাকে বিয়ে করে বাড়িতে আনেনি একে আস্তিটা থাকে এ বাড়িতে এনেছে এমনকি বাবা পর্যন্ত এটা এবারে বউ বলে মেনে নেননি কেউ স্বীকার না করলেও ঈশ্বর তো স্বীকার করে নিয়েছে গো ছোট বাবু অন্যটা তুমি বড় বাবুর পাশে এই শালুক দিদি আর বড় বৌদিমণিকে পাশাপাশি গান করে দেখো তো তাকে বড় বাবুর পাশে বেশি মানায় মানা না মানার প্রশ্ন নয় পূর্ণদা কোনো শিক্ষিত রুচিবান পুরুষকে
বাড়িতে বিবাহিতা স্ত্রী থাকতে আবার একটা বিয়ে করে বাড়িতে ফিরতে ছোট বাবু। এবং আমার অনুমান এই দাদার সঙ্গে এর নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটেছে, তাই না এবার জানতে বাধ্য হয়েছে। না না, উনি আমাকে বিয়ে করেছেন, উনি আমাকে বিয়ে করেছেন। উনি যদি আমাকে বিয়ে না করতেন তাহলে আমার হাতে শাখা এই সিঁথি ছিল, আমি পেলাম কোথায়? বাজার থেকে শাঁখা সিঁদুর কেনা গেল, সম্পর্ক যে কেনা যায় না গো ছোট বাবু। কিন্তু মিথ্যার সম্পর্ক তো করা যায় পূর্ণদা বাবু। হ্যাঁ, মিথ্যে সম্পর্ক। আমার মনে হয় দাদার সাথে নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়ে এসেছে। এনেছে ঠাকুরপো, ঠাকুরপো নয়, আমার নাম শুনি ডাকবে। কারণ আমার দাদার বিবাহিতা স্ত্রী ছাড়া ওই ডাকে ডাকার অধিকার আমি আর কাউকে দেবো না, কাউকে না। কথাটা মনে পূর্ণিমা কি বলে গেলে? পূর্ণদা, আমি ওকে ঠাকুরপো বলে ডাকতে পারবো না? হ্যাঁ, তাতে কি হয়েছে গো? আজকাল তো অনেকেই ভাইকে দেবর বলে ডাকে, তুমি না হয় ছোট বাবুকে ভাই বলেই দেখো। কি বললে পূর্ণদা? তুমি আমাকে বৌদি বলে বললে, এবারে কাউ যাকে বউ বলে স্বীকার করে নেয়নি, তুমি না তাকে বৌদি বলে ডাকলে? পূর্ণদা, স্বীকার করবে গো, স্বীকার করবে। একদিন না একদিন সকলে তোমাকে স্বীকার করে নিতে বাধ্য হবে। পূর্ণদা, আর শত কষ্ট হলেও সেই দিনটার জন্য তুমি শুধু অপেক্ষায় থেকো বৌদি বলি, অপেক্ষায় থেকো। পূর্ণদা, আর কত অপেক্ষা আমি করবো? পূর্ণদা, ওগো দয়াময়, ওরা আমাকে স্বীকার না করলেও তুমি তো জানো ঠাকুর, আমি এই সংসারের কে। তাই তো এই সংসারের মঙ্গল কামনায় আমি তোমার কাছে শুধু প্রার্থনা করি, এই সংসারের মানুষগুলোকে তুমি ভালো রেখো ঠাকুর, ওদের তুমি সুখে রেখো ঠাকুর, ওদের তুমি সুখে রেখো। বলো তার কি আপনা, জন্ম হয়েছে যার পানে, তোমার ক্ষমাতে তুমি তুমি যে এত ভালো গান গাও তা তো আমি জানতাম না। কেমন করে জানবে? সবসময় যদি আস্তিতা বলে আমাকে দূরে সরিয়ে রাখো, তাহলে কেমন করে জানবে আমি কি জানি আর আমি কি না জানি? তুমি কি জানো আর কি জানো না তা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু তুমি যে অনেক কিছু জানো তা তোমাকে এই কলেজে দেখিয়ে আমি বুঝতে পেরেছি। আর তাই তো সেই সেদিনে সেই দুর্ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। না না না, ছি ছি, ও কথা বলো না। তুমি যে আমার স্বামী, ও কথা কানে শোনা হচ্ছে আমার মহা পাপ। সাধু, আমি তোমাকে কেমন করে বোঝাই যে তোমার আর আমার যাওয়ার পর সম্পূর্ণ আলাদা। তুমি যা ভাবতে পারো তা আমার পক্ষে ভাবা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সে যে মহাপাপ সাধু। কিসের মহা পাপ? হ্যাঁ? তুমি যদি দিদির সঙ্গে তোমার জীবনের সব কিছু শেয়ার করতে পারো, তাহলে তুমি আমার সঙ্গে পারবে না কেন? ওগো আমিও তো তোমার স্ত্রী। না, তুমি আমার স্ত্রী নও। তোমার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। তুমি আসলে একজন চুপ করে গেলে কেন? বলো আমি আসলে কে? বলো আমি কে? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে আমি কে? বলো, চুপ করে দেখো না, আমার কি পরিচয় বলো। আমি কি শালুকের আসল পরিচয় জানতে পারবে যদি ওখান থেকে চলে যায়? না 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 না,
জানির মানুষ না ফিরে আসা পর্যন্ত তুমি যেভাবেই হোক যেমন করে হোক রাখতেই হবে। কি হলো? তুমি চুপ করে আছো কেন? কি ভাবছো তুমি? মানে আমি বলছিলাম কি তুমি ঠাকুর পুজো করলে কই আমার পোশাক দিলে না তো সব কি বলে? তুমি আমার থেকে তুমি প্রসাদ দেবে? কিন্তু দিদি তোমাকে কিছু দিতে বারণ করেছে গো। হ্যাঁ? সে জানলে কেমন করে শোনা তোমার থেকে ঠাকুর পোশাক খেলে এমন কিছু মহড়া অসুস্থ হয়ে যাবে না। দাও দাও আমার পোশাক দাও। ওই প্রসাদ তুমি খাবে না। ফেলো, ফেলো বলছি। ফেলে দাও, ফেলে দাও, ফেলে। এই কি বলে দিলা? পুজোর পোশাক তুমি মাটিতে দিয়ে দিলে? বেশ করেছে ফেলেছি। দেখলা? হ্যাঁ, তোমাকে আমি বারবার বারণ করেছি, ওর দেওয়া কোনো কিছু তুমি খাবে না। এই সমস্ত গ্রামের মেয়েরা অনেক টুকটাক জানে। খাবারের সঙ্গে তোমাকে কিছু মিশিয়ে ও খাইয়ে দিয়ে তোমাকে বশ করতে পারে। আমাকে পোষ মারা দুদিন হয় ওর কাছ থেকে ওই বিদ্যা শিখে নিও দেখলা, নইলে কোনোদিন হয়তো তোমাকে আফসোস করতে হতে পারে। আফসোস প্রয়োজন হলে তাই করবো, কিন্তু তোমাকে নিয়ে আমি কারোর সঙ্গে আপোষ করবো না। এতদিন আমি তোমাকে জানতাম তুমি আধুনিক শিক্ষায় শিক্ষিতা, আমি মডার্ন কালচারে বিশ্বাসী, কিন্তু আজ তোমার এই ব্যবহার দেখে মনে হচ্ছে তোমার মনটা অন্ধ কুসংস্কারের তীব্র বিষাক্ত হয়ে গেছে। আজ ওই মেয়েটার জন্য আমি যে একটু একটু করে তোমার দু চোখের বিষ হয়ে যাচ্ছি, এটা একটা বাস্তব সত্যি। আমি মেঘলা এই শয়তানি মেয়ে, তোকে আমি বলেছিলাম যে ক্ষমতা স্বামীকে রাখবি না, তার আশেপাশে ঘুরবি না, তাকে তুই কোনো জিনিস খাওয়া খেতে দিবি না। তাহলে বল, কেন তুই আমার সাথে ঘুরঘুর করে এসেছিস? কেন তুই আমার সাথে দিয়েছিস? বল, বিশ্বাস করবি না, আমি দিতে চাইনি। উনি জোর করলেন, তাই তো আমি একদম চোর। আর কোনো কথা বলবি না। আর একটা কথা মনে রাখবি, তুই শুধু আমার স্বামীর আশ্রিতা বলে এইবার তোকে জায়গা দেওয়া হয়েছে। তুই আমাদের কেউ না, তাই দরকার পড়লে আমরা সবাই মিলে ফল ধরে এই বাড়ি থেকে বের করে দেব। এমন অনাথ কেন তুমি করো না দিদি? আমি এরপর থেকে তোমার কোনো কথা আমি অবাধ্য কোনোদিন হবো না দিদি। দয়া করে তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না গো। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। ওগো, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি কোনোদিন আমাকে কোনো কাজ করতে জোর করো না গো। শালু, শালু, নাইবা তোমার সেবা করার অধিকার সুযোগ কোনোদিন পেলাম। তবু দূর থেকে নয় আমি তোমার পুজো করে যাবো। নাইবা পেলাম তোমার স্পর্শ, তবু তোমার ছায়াটাকে স্পর্শ করে করে আমি যে ধন্য হতে চাই গো, আমি যে ধন্য হতে চাই। হয়তো কিছুই নাহি পাই, তবু তোমায় আমি দূরে হতে ভালোবেসে যাই। হয়তো কিছুই নাহি পাই, তবু তোমায় আমি দূরে হতে কি ব্যাপার আমি? ও তোমাকে নিয়ে এতটা ইমোশনাল কেন? ও কি শুধুই তোমার আশ্রিতা, নাকি ওই মেয়েটার সঙ্গে তোমার গোপন কোনো সম্পর্ক? প্লিজ স্টপ ইট। তোমার আমার মধ্যে কি নেই? আমি বলো, আমার মধ্যে কি নেই যে আমি শালুকের মধ্যে রয়েছে? বলো, ওর এই রূপ যৌবনে থেকে আমার রূপ যৌবন কি কম আছে? ওই শালুকের থেকে কি আমি বেশি সুন্দরী নয়? সুন্দর মুখের মানুষের চেয়ে সুন্দর মনের মানুষের সমাজ সংসারে সব থেকে বেশি কদর পাবে। আমি এবং এবং তার মধ্যে কি আছে আর কি নেই, তোমার এই প্রশ্নের শুধু আমি একটা জবাবই দিতে চাই, যে এই জিনিসটা থাকলে যাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়, এমনকি ভালোবাসা যায়, সেটা তোমার মন থেকে নষ্ট হতে বসতে গেছিলাম। আর শালুকের মনে সেই জিনিসটা আছে বলি শালুকে তোমার থেকে বেশি ভরসা করা যায়, তোমার থেকে বেশি বিশ্বাস করা
এদিকে মেঘলাও যদি বাড়ির ছেড়ে চলে যায় তাহলে তালুকের স্বামীর কাছে আমি বেশি দিন থেকে আমি রাখতে পারবো না। তাই তাই যেভাবেই হোক মেঘলাকে আমাকে শান্ত করতেই হবে। রাজ্য তোমার মিষ্টি, রাজ্য তোমার মিষ্টি লাগে অনুরাগের চুল, সাথে তাই তোমার লাগাই রাজ্য তোমার মিষ্টি লাগে অনুরাগের চুল, সাথে তাই তোমার লাগাই ও সোনা তুমি কি এখন আমাকে অবিশ্বাস করো? এই বাবা, এসব তুমি কি বলছো? আমি তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, তাই কিন্তু কিন্তু আসলে তোমার আর আমার প্রেমের মাঝখানে আমি কোনো কাঁটা রাখতে চাই না। তাই আমার ইচ্ছে তুমি আজই শালুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। অসম্ভব। তুমি চাইলে তোমার সারা শরীরটা আমি সোনা দিয়ে ভরে দিতে পারি, কিন্তু কিন্তু এই মুহূর্তে শালুককে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আমি কেন সম্ভব না? শালুক যদি এ বাড়ির আশ্রিতা হয়, সে কেন এবং কতদিন এভাবে এ বাড়িতে পড়ে থাকবে? কতদিন থাকবে তা যেমন আমি বলতে পারবো না, কিন্তু কেন থাকবে সেটাও যে আমার পক্ষে এভাবে বলা সম্ভব নয় বাবা। কেন সম্ভব নয় সেটাই তো জানা আমাদের জরুরি। তুই বলছিস শালুক তোর আশ্রিতা, আর মেয়েটা বলছে সে তোর বিবাহিতা স্ত্রী। কোন মেয়েকে মিথ্যা করে এমন দাবি করতে পারে? বাবা, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি আমি কোনো অন্যায় করছি না বাবা। ভাবি, আমাকে তোমরা কিছুদিন সময় দাও। কত সময় তুই চাস? আমি 1 মাস, 2 মাস, 6 মাস? কিন্তু কিন্তু এই সময়ের মধ্যে এই সংসারটা যদি কেন বিপর্যয় হয়ে যায়, ওই শালুককে সহ্য করতে না পেরে এই বৌমা যদি ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে বসে, বাবা, বলছি সেটা তো সময় জবাব দেবে বাবা। না, আমরা আজই জানতে চাই, আর কখনো তোকে আমরা সময় দিতে বাধ্য নই। আমিও তোমাদের এই অবাধের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় মা। মিথ্যে চুক্তির জালে জড়িয়ে নিজেই নিজের সর্বনাশ ডেকে আছিস। আমি এখনো বলছি, তুই আমাদের সবকিছু খুলে বল। প্লিজ বাবা, প্লিজ, এইভাবে তোমরা আমাকে বাধ্য করো না। শালুক সবকিছু জানলে জীবনে যে বিপর্যয়টা ঘটে যাবে, তার জন্য সারাটা জীবন আমি যে নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকবো বাবা। তোকে অপরাধ সাজাতে গিয়ে এই সংসারের শান্তির ভারসাম্যটা আমি নষ্ট করতে দিতে পারি না। আমি আজ তোকে বলতে হবে শালুককে, ওর সাথে তোর কিসের সম্পর্ক? মা, ওর? হ্যাঁ, শুধু তাই নয় মা, শুধু তাই নয়, আজ যদি শালুককে এই বাড়ি থেকে না তাড়ানো হয়, তাহলে আমিও চিরদিনের মতন এই বাড়ি ছেড়ে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাবো। শুধু বৌমাই নয়, আজ যদি তুই তোর সিদ্ধান্তে অনড় থাকিস, তাহলে শুনে যাও, আজ এই মুহূর্তে আমি সংসার থেকে চলে যাবো। তোমরা চুপ করো, চুপ করো। এইভাবে তোমরা সবাই মিলে আমার দিকে ঘৃণা, বিশ্বাস আর কলঙ্কের কালি ছুঁড়ে দিও না। প্লিজ তুমি চুপ করো, একটু চুপ করো। বেশ, তবে তাই হবে মা। তোমরা জানতে চাও তো কে সেই সাধু, আর কেন আমি তাকে এ বাড়িতে আশ্রিতা হিসেবে রেখেছি? হ্যাঁ, জানতে চাই। তবে তবে আমার একটা সত্য আছে। কি সত্য? মেঘলাকে এখান থেকে চলে যেতে বলো মা। কথাগুলো শুধু আমি তোমাদের দুজনকেই জানাতে চাই। বৌমা থাকতে তোর কিসের আপত্তি? থাক না মা, থাক না। ওর ওই পার্সোনাল লোকের পার্সোনাল ব্যাপারে জানার কোনো ইন্টারেস্ট আমার নেই। আপনারা সবকিছু শুনুন। আমি চাই যেভাবেই হোক, যেমন করে হোক, রহস্যটা যাতে উন্মোচন হয়। আগে তো ওই বুড়ো বুড়ি দুটো জানো, তারপরে ওই বুড়ো বুড়ি দুটোর পেট থেকে কি করে কথা টেনে বড় করতে হয় সেটা আমার বেশ ভালো করে জানা আছে। আপনারা কথা বলুন, আমি আমার ভেতরে ঘরে যাচ্ছি। হ্যাঁ, আমি
আমি তোমাদের দুজনের কাছে হাত ছেড়ে করে অনুরোধ করছি আপনি আজকের এই কোনো কথা তোমার শালুককে বলবে না। বেশ আমরা বলবো না। শালুক আমার কেউ নয়। শালুক হলো আমার এক ঘনিষ্ঠ বন্ধু নির্মাণের স্ত্রী। হ্যাঁ, ওদের বিয়ের দিনে একটা ফলস কেসে পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। সে কি? আর আর নির্মাণে যাবার সময় আমার হাত দুটো ছুঁড়ে অনুরোধ করে বলে সে জেল থেকে ফিরে না আসা পর্যন্ত আমি যেন শালুককে এখানে আশ্রয় দিই। আর আমি তাকে কথা দিয়ে ফেলেছি বাবা, সে ফিরে না আসা পর্যন্ত আমি তাকে আশ্রয় দেব। তারপর এক আকস্মিক দুর্ঘটনায় শালুকের মাথায় আঘাত পায় এবং সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং সামনে আমাকে দেখতে পেয়ে আমাকে স্বামী ভেবে পাতলানো শুরু করে দেবে। ভেবেছিলাম নির্মাণ্য ফিরে আসার পর তার হাতে শালুককে তুলে দিয়ে আমি আমার দায়িত্ব থেকে মুক্তি নেব। কিন্তু আমি তন্ন তন্ন করে খুঁজিও নির্মাল্যের কোনো সন্তান পাচ্ছি না বাবা, সন্তান পাচ্ছি না। এরপরেও তোমরা যদি ভাবো আমি অন্যায় করেছি তাহলে শালুককে আমি আজ এ বাড়ি থেকে নিয়ে গিয়ে অন্য কোথাও রাখবো। তবু নির্মাল্যের অনুরোধটা আমি অস্বীকার করে আমি আমার কর্তব্য থেকে চুপ হতে পারবো না বাবা। আমি কর্তব্যচ্যুত হতে পারবো না। আমি কিছুতেই পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি কি করতে যাচ্ছিলাম সন্ধ্যা? যে যে আমি এক অসহায় মেয়ের দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছি, আমার সেই হীরের টুকরো ছেলেটাকে কাছের টুকরো ভেবে আমি তাচ্ছিল্য করে গেলাম। এই শেষ বয়সে এসে নিজের রক্ত চিনতে আমার এত বড় ভুল হয়ে গেল সন্ধ্যা। বলতো তোমার একা হয়নি, আমারও তো হয়েছে গো। তাই তো আমি বলছি নির্মাল্য আসা না আসা পর্যন্ত শালুক এ বাড়িতে আপনি এই কয়েক মিনিটের মধ্যে কি এমন হবে যে আপনারা দুজনেই পাল্টে খেয়ে গেলেন? বৌমা, হ্যাঁ, আমাকে কায়দা করে সরিয়ে দিয়ে আপনারা বাপ মা ছেলে মিলে সর্বনাশে কি ষড়যন্ত্র ছক কষছেন সেটা একবার বলে ফেলুন তো দেখি। আমি জানতে চাই শালুকের সম্বন্ধে আপনার ছেলে কি বলেছে। সেটা তোমার না জানলেও চলবে বৌমা, তুমি এখন ঘরে যাও, আমাদের কথা আছে। কি কথা? এই ষড়যন্ত্রের শেষ অধ্যায়টা আপনার ছেলে বুঝি আপনাদের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে কেটে পড়েছে। আমি কথা বলো বৌমা। এই যে শ্বশুরমশাই, মাননীয় শ্বশুরমশাই, আপনাকে অতি ভদ্রভাবে জিজ্ঞেস করছি, আপনার ছেলে শালুকের সম্বন্ধে আপনাকে দুজনের কাছে কি বলে গেল বলে ফেলুন দেখি। শালুকের সম্বন্ধে এই মুহূর্তে কোনো কথা বলতে আমি বাধ্য নই। কেন? ও বুঝতে পেরেছি। শালুককে নিয়ে আপনার বাপ ছেলের মধ্যে কোনো রফা হয়েছে বুঝি? আপনার ছেলের ওই অবৈধ সম্পর্কের অর্ধেক ভাগটা বুঝি আপনাকে দিতে বলেছে, সেই জন্য আপনি আর শালুকের সম্বন্ধে কিছু বলতে পারতো না। শালুককে তাই এইভাবে রেখে দিতে বলছেন? তোমার মুখে কি কোনো কিছু আটকায় না বাবা? একটা বাবার বয়সী লোককে তুমি এই সমস্ত কথা বলছো, এ কথা তুমি কি করে বলতে পারলে বাবা? পারি সন্ধ্যা পারি, নর্তমা দিয়ে কি কখনো গঙ্গা জল বয় সন্ধ্যা? কি বললেন? বলো বৌমা, বলো তোমার ওই কথাটা আবার তুমি বলো। এই উপস্থিত দর্শক মন্ডলী বোধ হয় তোমার ওই মুখরোচক শব্দটা ঠিক মতো শুনতে পাননি। আর যদি পেতেন তাহলে হয়তো আমার মতো ঠিক এইভাবে হাততালি দিয়ে বলতেন, কি? সত্যি সে লুকাস, কি বিচিত্র এদের, কি বিচিত্র এদের।
এইভাবে মৃত্যুই যে আমার অনেক সুখের সঙ্গে আমার কিচ্ছু হয়নি। কই কই আর কোনো কষ্ট নেই তো? এই শালুকের সেবায় আজ আমার নরক বা স্বর্গযাত্রা কিছুই হলো না সন্ধ্যা। তুই কেন কাঁদবি রে মা? তুই কেন কাঁদবি? কাঁদবো তো আমি জীবনকে জয় করার আনন্দে আমি কাঁদবো। ভাগ্যের কি পরিহাস দেখো সন্ধ্যা, যাকে আমরা পরম স্নেহে বাড়িতে এনেছিলাম সে আমার মরণকালে একটু জল পর্যন্ত আমাকে দিল না। আর যাকে এতদিন তাচ্ছিল্য করে এসেছি সে আজ আমার মায়ের মতো সেবা করে আমার জীবন বাঁচালো। তুই পূর্ব জন্মে আমার মা ছিলিস রে জানো, তুই আমার মা ছিলিস। টাকা
ধরে করে দেবে না 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 বাবু আপনার কাছে আমি হাত জোর করে বলছি এই দলিলটাতে দয়া করে সত্য দিন না অন্ধকার তোমাদের এই নাটক আমার অসহ্য লাগছে অসহ্য। আর আর যেখানে অনুরোধের তোদের কাজ হয় না এখানে দেখ এমনি করে ইলেকশন আমি যে কিছুতেই ওর যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার যে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয়। আমিও তো সেই মায়ের পেটের ভেতর থেকে আজ পর্যন্ত শুধু তারা কষ্টই পেয়েছে। মায়ের পেটের ভেতর থেকে মানে ওই দাদির তালে ভাই একদিন কুমারী অবস্থায় আমি আমার মায়ের পেটের ভেতর চলে এসেছিলাম বলে তারা শয়তান বাপটা আমাকে মেরে ফেলতে আমার মায়ের পেটের লাঠি আর সেই অবস্থায় অতত্ব যন্ত্রণা সহ্য করতে করতে আমি একদিন মায়ের পেটের ভেতর থেকে বেরিয়ে গেলাম। আমি তারা বেরিয়ে ঠিক মতো কথা বলতে পারতাম না। আমি ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারতাম না। আর সবার অবজ্ঞা অবহেলায় আমি খারাপ হয়ে গেলাম এই মিথ্যে কথা মিথ্যে কথা। আমি যতদূর জানি আমার বাবা তোর মাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। জন্মের আগেই যদি আমার মা তোমাকে মেরে ফেলতে চাইছে তাহলে জন্মক্ষণই তোমার মা মারা যাওয়ায় বাবা কখনই সস্নেহে তোমাকে বাড়িতে নিয়ে আসতেন না এবং তোমারই দেখাশোনা করার জন্য বাবা আবার বিবাহ করতেন না। তুই ভুল জানিস। ভুল নয় বড় মা সত্যকে বিকৃত করে তোমরা তোমার সমাজকে ভুল বোঝাতে চাইছো। আমি এও জানি তুমি প্রায় 5-7 বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ সুস্থই ছিলে। তারপরে হঠাৎ করে কেন জানি না তুমি এরকম পঙ্গু হয়ে গেলে দাদা। হঠাৎ করে নয় রে ভাই হঠাৎ করে নয়। আরে ডাক্তার বলেছিল ওই 5-7 বছর বয়স থেকেই আমার ওই লাথের লিয়াকতিটা শুরু হবে। এই কথাটা ছাড়া ওই শয়তান তাই লাগে ভাগে ওই শয়তান একদম আর এই হাতে ওর রক্ত লাগতেও কিন্তু আমার বেশি কষ্ট হবে না। তাই ভালোই ভালোই বলছি কেন তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারি বানাতে চাইছো দাদা? বাবা আমার নামে যতটুকু সম্পত্তি লিখেছে তার বাইরে তো আমি কোনো কিছুই তোমার কাছে চাইনি। তাহলে কেন তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারি বানাতে চাইছো? কেন 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 দাদা কেন? আমি সালা এখন তোদলা গণেশ তাই এখনো বলছি যদি বাঁচতে চাস তুই দলিলটাই সই করে দে তাহলে কিন্তু তোকে আমি একদম কখনো না ওই দলিলে আমি কিছুতেই সই করবো না। আমি জানি শয়তান ওই দলিলে সই না করলে তুই কখনো আমার সম্পত্তি আত্মসাৎ করতে পারবি না। নির্মাল্য একটা কথা শুনে রাখো শয়তান, দুনিয়ার বুকে এখনো পাপ পুণ্যের বিচার হয়। সেই পাপ পুণ্যের বিচার হয় সেই পুণ্য একদিন মাথা তুলে দাঁড়াবে আর হাজার ক্ষমতার অধিকারী হলেও তোমাকে একদিন আমার পায়ের সামনে আছড়ে পড়ে ক্ষমা চাইতে হবে। ক্ষমা ভজ গৌরাঙ্গ
মানুষটাই বদলে গেলাম, ছিলাম চুড়িওয়ালা, আর তোমার মতো চিড়িয়াকে ধরে এনে আমি হয়ে গেলাম চিড়িয়াওয়ালা। আমাকে মিথ্যে সত্যি সেখানে নিয়ে যেত। কি চাও, কি চাও তোমরা? কিসের আলো? যৌবনের আলো। বলে দাদা, তোমার যৌবনের আলো দিয়ে আমি আমার বছর ছেলেটাকে রঙিন করে তুলবো, আর তোমার যৌবনের নিতে সরাব আমার বিশের মনে প্রেমের রঙিন আমি তো এখনো কথা বলে তোমাদের নষ্ট করছে না। আচ্ছা আচ্ছা, বাড়িতে কি তোমার মা বোন কেউ নেই? আমি তোমাকে সেখানেই পাঠিয়ে সেই নাগিনের বিস্তার গুলোকে আমি আরে এটা নাগিন এটা সারা দেখছি একেবারে চিড়িয়া চিড়িয়া এটা আমি নিজের হাতে জানো। তারপর আমার কবি গান শোনাবো কারণ সেই মায়ের সন্তান হয়ে নারী হয়ে তাকে দেখতে হচ্ছে না আর এক নারীর ওপর লাঞ্ছনা। কি বললে? ঠিকই বলেছি। একটিবার মায়ের মতো সন্তান সন্তান যে মা হয়তো সর্বভূমি দেখছেন তোর এই প্রকৃতির দৃশ্য আর নিজে মনে মনে ভাবছেন এমন সন্তানকে জন্ম দেওয়ার চেয়ে কেন গলা টিপে আমি মেরে ফেলি। আমার মায়ের কথা আর তুমি একবারও বলবে না, তুমি আর একবারও বলবে না। তুমি ঠিকই বলেছ, আমার মাটা মরে গিয়ে বেঁচে গেছে, আর সারা আমি বেঁচে থেকে একটু একটু করে নিজেকে শেষ করে দিচ্ছে। আমি আমার বিবেককে খুন করেছি, মনুষ্যত্বকে খুন করার জন্য নিজেই তার টুটি টিপে ধরেছি। আমি তার নিজেই নিজের খুনে, সারা নিজেই নিজের খুনে। আমি কাঁদছি, সারা সারা একটা খুনি মস্তানের চোখে জল। না, তুমি খুলে নাও। তোমার স্বাধীন সত্তা কোনো বেঁচে আছে, তোমার বিবেক এখনো মরে যায়নি। আমার তো মনে হয় তোমার মনুষ্যত্ব একটা আলোর ঠিকানা খুঁজে পেতে চাও। আচ্ছা বাচ্চু, তুমি কি সেই আলোর ঠিকানায় ফিরে যেতে চাও না? আলোয় ফেরার পথ চেয়ার আবার বন্ধ হয়ে গেছে। তাই ফোন করা সমাজ আর বিষাক্ত রাজনীতির কাছে পড়ে আমার জীবনের সত্য
এখানে তোমাকে এদের একজন হয়ে কৌশলে যেতে থাকতে হবে, আর আমি ওই তোতরা গাড়িতে হাত ধরে তোমাকে বাঁচানোর চেষ্টা করবো শিউলি। তাছাড়া এখানে তোমার জন্য এক বিশেষ চমক অপেক্ষা করতে কি চমক? এখানে নয়, এখন নয়, পরে পরে তুমি সব জানতে পারবে। এবার এবার এসো শিউলি, আমার হাত ধরে তুমি এক নতুন জীবন শুরু করবে। এসো শিউলি, এসো। তবে যাই হোক, এই অজানা অন্ধকারে শুধুমাত্র বেঁচে থাকার আশা। তোমার হাত ধরে আমি এগিয়ে চললাম। আমি নির্ভয় তোমার হাতে জমাতে। ও গো বন্ধু আমার, আধার রাতে জমিনে হাত নাহি রাখো হাতে। আমি নির্ভয় তোমার হাতে জমাতে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি কোন জায়গায় ব্যথা গো আমি কার হাত ধরি, আমি যে কার হাত ধরি, আমি বরং অন্য কাউকে খুঁজি। আমি খুঁজি, কাকে খুঁজি? এই তো মনে পড়েছে, সেই দিন যে মেয়েটার জন্য পরিচয় হলো, এমনকি তার পাশা দেখাও সেরে ফেলেছিলাম। কি যেন নামটা মনে পড়েছে, শিউলি। শিউলি, বাবু মশাইরা, আমি আমার ছোট্ট বোন শিউলিকে খুঁজে পাচ্ছি না। আপনারা কি কেউ আমার শিউলিকে দেখেছেন? বলুন না বাবু মশাই, এ বাবা, বলুন না, আপনি কি কোথাও আমার শিউলিকে দেখেছেন? এ বাবা, এ তো সেই নামটা তাকে খাওয়া দিয়ে 1000 টাকা বাগিয়ে নিয়েছিলাম। আমি বরং এই সুযোগটা যাবেন না, যাবেন না বাবু মশাই, যাবেন না, আমার কথাটা শুনুন। এ কি আপনি সে নাট্য করুন না? আমি হলাম গিয়ে নান্টু ঘটক নয়, আমি ভোট মানে হচ্ছে গিয়ে ওই বিবেক যাত্রায় অভিনয় করি আর কান্না বুঝতে পেরেছেন? আপনি যদি বলেছিলেন আপনি নাট্য ঘটক, আপনার অনেক জায়গায় যাতায়াত, আর সেই সময় আমার কাছে 1000 টাকা নিয়ে আমার বোনটা সন্ধান খুঁজে নিয়ে চলেছিল। আমি তো আমার দুটো মনি হারিয়ে গেছি ভাই। আমি আপনাকে আরো কিছু টাকা দেবো, আর আমার বন্ধুটা সন্ধান করে দিন ভাই। আমি কার খোঁজ আনবো মশাই? আমি তো আমার নিজের মানুষটাকেই হারিয়ে নিজের মানুষটা মানে কাকে হারিয়েছেন আপনি? আমার বউটাকে, এই হারামজাদি বউটা
দেখে তুমি বুঝতে পারছো না? এ আমার শিউলি নয়। এসব তুই আজে বাজে কথা কি বলছিস ভাই? আমাকে তুই চিনতে পারছিস না? আমি 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 তোদের শিউলি, তোর ছোটদি। দেখো দাদা, দেখো। তুই আমার সেই ছোটি 7 দিন আগে যাকে আমি সাধারণ আট পরে শাড়িতে দেখেছিলাম, তার পরে আজ এত দামি পোশাক এলো কোথা থেকে? ঠোঁটে ঠোঁটে আধুনিকতার রং থেকে চোখে কালো চশমা পরে তুই নিজেকে আরাম করতে চাচ্ছিস? আরাম নয় রে ভাই, আমি তো এই 7 দিন তুই কোথায় ছিলি আর কার কাছে ছিলি? আর এইসব কেনার মতো টাকা তুই কোথায় পেলি? কোথায় ভগবান? আমি চাকরি পেয়েছি, হ্যাঁ, সেখান থেকে অ্যাডভান্সে টাকা পেয়েছি। সেই টাকা দিয়ে আমি এই পোশাক কিনেছি। শোনা, তোর জন্য জামা প্যান্ট, দাদার জন্য ধুতি পাঞ্জাবি, আমি সব কিনে রেখেছি। আর চোখে কি কথাগুলো বলতো বল? এমন আমার দিকে না তাকিয়ে এমন আমতা করে বলছিস কেন? মিথ্যে কথাগুলো বলা এখনো ঠিক মতো রপ্ত করতে পারিসনি, তাই না? দাদা, সবাইকে তুই এতটাই বোকা ভাবিস রে হতভাগী, যে কোনো ইন্টারভিউ ছাড়া শুধুমাত্র মুখ দেখিয়ে যে চাকরি পাওয়া যায় না, নিশি, আর সময় লাগে যে কাজের মাস মালিক টাকা আবার পাওয়া যায়, সেইটাকে চাকরি বলে না রে হতভাগী, বলে চরিত্র বিক্রি। হ্যাঁ বল তুই কতদিন দিনে রাতে কত ঘন্টা ডিউটি করিস? প্লিজ নিশি, এইসব কথা তুই আমাদের কাছ থেকে জানতে চাস না। আমি তো এখন দিতে পারবো না। কেন পারবি না? আমি তো তোদেরকে চাকরি করে রোজগার করার জন্য লেখাপড়া করাইনি। আমি তো চিরকাল তোদেরকে সৎ আর পবিত্র হওয়ার শিক্ষায় দিয়ে এসেছিলাম। তাহলে আমি যে চাইতাম তোরা সৎ আর পবিত্র হবে, একটা সুখের সংসার কর। দাদা, তুমি তো চাইতে দ্বিতীয় সংসার, কিন্তু সে আজ কেন সংসার থেকে হারিয়ে গেল? দাদা, আমার মনে হয় আমি যেটা করছি সেটাই হয়তো ঈশ্বর চান। হ্যাঁ, ঈশ্বরের দোহাই দিয়ে নিজের অপকর্ম তুই প্রশ্রয় দিচ্ছিস রে হতভাগী। নিশি, দিচ্ছি তোকে দিদি বলে ডাকতে হবে, আজ আমার লজ্জা করছে। নিশি, তোর মুখটা দেখতেও আজ আমার দাদা, তুমি বিশ্বাস করো দাদা, তুমি আমার প্রতি একটিবারের জন্য বিশ্বাস করো। চুপ কর। আমার তুই দাদা বলে রাখবি না। আমি তোর মতো কালামুখীর দাদা আমি নয়। আজ থেকে আমি জানবো চিরদিনের মনে আমার যে বোনটা ছিল আজ পুরারা। কি বলে গেলে দাদা, তোমার শিউলি মরে গেছে? এই কথা শোনার আগে, সত্যি আমার সব সত্যটা শোনার আগে তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারলে না দাদা? বেশ, তাই হোক না। তোমার মুখের কথাটা আমি সত্যি করতে আজ আমি সত্যি মরে যাব। যে তোমার মুখের দিকে তাকিয়ে বাঁচার চেষ্টা করছে, আর তার কথা তুমি না ভেবে তুমি মরার কথা চিন্তা করছো। কেন তুমি দাদাকে সব কথা জানতে বাধ্য করলে? কেন তুমি আমাকে বলতে দিলে না? তুমি জানো দাদা আজ আমাকে কতখানি ঘৃণা করে। তোমার দাদা সবকিছুই জানতে পারতেন। সেদিন তিনি নিজেকে তোমাকে কাছে টেনে নেবেন শিউলি। কি সেই ঘটনা? কি রহস্য লুকিয়ে আছে হানাহাবিলিতে? আর আমার দাদা জানলেই বা কি ক্ষতি হয়ে যেত? শুধু তোমার দাদা নয় শিউলি, সেই সঙ্গে তোমার একজন কাছের মানুষের খুব বড় সর্বনাশ হয়ে যাবে শিউলি। বারবার তুমি একই কথা বলো, আজ তোমাকে বলতেই হবে। বলো কে সেই কাছের মানুষ? যদি বলি আমি, বাচ্চু? না, কি বলে ভাই? কেন সংকট হচ্ছে? একটা মস্তানকে
গ্র্যাজুয়েট হয়ে যখন আমি কোনো চাকরি জোগাড় করতে পারছিলাম না, তখন হঠাৎ একদিন প্রাইমারিতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এবং সেই পরীক্ষায় আমি সম্মানে উত্তীর্ণ হই। আর চাকরির প্যানেলে আমার নামও বেরোচ্ছে বলি, কিন্তু 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 কি বাচ্চু? কিন্তু হঠাৎ একদিন আমার মোবাইলে একটা ফোন আসে, আমাকে বলা হয় প্যানেলে নাম থাকা সত্ত্বেও 5 লাখ টাকা না দিলে চাকরিটা তোমার হবে না। সে কি? হ্যাঁ। এবং 7 দিনের মধ্যে আমি যেন টাকাটা নিয়ে এক নির্দিষ্ট মহিলা আধিকারিকের সঙ্গে দেখা করি। তারপর কি হলো? কিন্তু আমার মা অনেক কষ্টে সবকিছু বিক্রি করে আমার হাতে 1 লক্ষ টাকা তুলে দিলেন এবং সেই টাকা নিয়ে আমি সেই মহিলা আধিকারিকের কাছে গেলাম এবং হাতে পায়ে ধরে তাকে অনুনয় বিনয় করে বললাম, ম্যাডাম আমি অত্যন্ত গরিব, এছাড়া